বন্ধুরা, কারো উত্থান কারো পতন, ঠিক আছে। তো এমনই হচ্ছে, আমরা এমন এক সময় বাস করছি, এখন আমরা আছি এমন একটি পরিস্থিতিতে বর্তমান সময়ে যে ঘুমানোর আগে তেলের দাম এক রকম থাকছে, আবার সকালবেলা উঠে দেখছি যে আরেক রকম হচ্ছে। আবার বিশ্ব রাজনীতিতেও অনেক সময় মানচিত্র বদলে যাচ্ছে। আজকের যে বর্তমান পরিস্থিতি, এই তারিখটিকে কেন মনে রাখার মতন হয়েছে? আজকে কিন্তু একের পর এক জ্বালানিগত সমীকরণ কিন্তু আগের মতন আর থাকছে না। এখন কিন্তু দিন দিন সব পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকের যে সব থেকে বড় এবং বিগ ব্রেকিং নিউজ যেটা হলো, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই আনুষ্ঠানিকভাবে ওপেক প্লাস যে জোট আছে সেখান থেকে বেরিয়ে গেছে। প্রায় 60 বছরের বন্ধুত্ব আজ কিন্তু ফাটল ধরেছে। সৌদি আরব এবং এবং আরব আমিরাতের এই আদর্শিক যে লড়াই বা ঠান্ডা যুদ্ধ দুইজনের মধ্যে চলছিল, তা বিশ্ব তেলের বাজারে কি এক বিশাল ধরনের ধস নামিয়ে দিচ্ছে? হ্যাঁ, আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদের একদম গভীরভাবে বিশ্লেষণ করব এবং কেন হঠাৎ করে ইউই এই চরম সিদ্ধান্ত নিতে গেল, এবং ইরান ইসরায়েল যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি ঠিক কি, এবং এই বিশাল ঝগড়ার মাঝে আমাদের দেশ ভারতবর্ষ কিভাবে এর থেকে সুকৌশলভাবে নিজেদের পকেট ভারী করছে। পুরো ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখুন, তার কারণ আজকের ওই এমন অনেক তথ্য আপনারা জানতে পারবেন যা কিন্তু আপনার সচলাচল যে বর্তমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে আপনার যে ভূ রাজনীতির যে সমস্ত বা আপনাদের যে চিন্তা ভাবনা সব কিছুই পরিবর্তন হতে চলেছে। আর এই সম্পূর্ণ কিছু দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর যারা আমার গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ, আর যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কেউ কিন্তু ভুলবেন না। আর যারা নতুন, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই, তো অবশ্যই একটু ভালোবাসা দিবেন। তো প্রথমেই আমরা একটু ওপেকের ভাঙন এবং পেট্রো ডলারের অবসান, তো এটা কি প্রথমেই একটু আমরা জেনে নেওয়া যাক যে ওপেক কি। 1960 সালের বাগদাদে ভেনেজুয়েলা, কুয়েত, ইরান, ইরাক ও সৌদি আরব মিলে কিন্তু একটি জোট বানিয়েছিল। উদ্দেশ্য ছিল এটাই, বিশ্ব বাজারে তেল সরবরাহের নিয়ন্ত্রণ, মানে তেলের দাম আর কি, তেল সরবরাহ এগুলো নিয়ন্ত্রণ করবে এবং নিজেদের ইচ্ছা মতো দাম নির্ধারণ করবে। এতদিনে সৌদি আরব এর কথায় কিন্তু এই জিনিসগুলো উঠতো আর বসতো, ঠিক আছে। তো এমন একটি পরিস্থিতি কিন্তু এই বর্তমান সময়ে কিন্তু এমন একটি পরিস্থিতি হতে চলেছে যে কেউ মানে কারো অধীনে থাকতে চাচ্ছে না, এটাই হলো মূল বিষয়। তো সবাই সবার মতন করে চলতে যাচ্ছে, কেউ একজন বলে দিল সেই হিসাবে চলবে, সেভাবে হচ্ছে না। তার কারণ এক এক দেশের এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে। তো সেই অনুপাতেই কিন্তু বর্তমান যে যুবরাজ মানে তিনি চাচ্ছিল যে সৌদি অন্যান্য যত দেশ আছে সব কিন্তু ওই সৌদি আরবের কথাতেই চলবে, ঠিক আছে, এমন একটা পরিস্থিতি করে দিয়েছিল। কিন্তু 2026 সালে এসে এই জোটের ফাটল ধরার আর কারণটা হলো একদম পরিষ্কার, সেটি হচ্ছে সৌদি আরবের কাছে সেটা হলো ভিশন 2030। হ্যাঁ, এই যে যুবরাজ মোহাম্মদ বিন সালেম চান যে তেলের দাম চড়া রাখতে, তেলের দামটা বাড়িয়ে রাখতে, যাতে সেই টাকা দিয়ে তারা তাদের যে স্বপ্ন মেগা প্রজেক্টগুলো শেষ করতে পারে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদের এখানে কিন্তু একদম অন্য পথে হাঁটছেন। কেন তিনি অন্য পথে হাঁটছেন? তার কারণ ইউই গত কয়েক বছর ধরে বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করছে, ডলার খরচা করছে। তো তাদের তেল উৎপাদনের ক্ষমতা আকাশচুল্লি করেছে। তাদের লক্ষ্য হলো 2027 সালের মধ্যে প্রত্যেক দিন 50 লক্ষ ব্যারেল, হ্যাঁ ঠিক শুনেছেন বন্ধুরা, 50 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা। ওপেক যে কোটার মধ্যে থাকলে এই তেলের বাজারে যে তেল ছাড়তে পারছিল না তারা, এবং তেলের দাম মানে বাড়া কমা সেটা নিজেদের উপর নির্ভর মানে করতে চাচ্ছিল, সেটা ওপেকের কথাতেই চলতে লাগছিল, ঠিক আছে। তেল কতটুকু ছাড়বে সেটাও এই ওপেকের নির্দেশে হতে হবে। তো সেই দিক থেকে কিন্তু তাই এখন তারা ভাবছে যে এখান থেকে ওপেক ছেড়ে দিলে কিন্তু তারা লাভবান হবে। হ্যাঁ, তো আগের যে সৌদি আরবের নির্দেশনা বা নিজেদের ক্ষতি করবে সেটা একদিকে অন্যরকম, তা কিন্তু এখন বলা যায় না। তবে ওপেক কোটা থাকলে তারা নিজেদের তেল বাজারে ছড়াতে পারছিল না, এবং তাই তারা ভাবলো যে আর কত সৌদি আরবের নির্দেশে নিজেদের ক্ষতি করবে। এখন হচ্ছে দ্রুত তেল বিক্রি করে সেই টাকাকে টেকনোলজি
ট্যুরিজম এবং গ্রিন এনার্জিতে ইনভেস্ট করা। হ্যাঁ, একদম বুদ্ধিমানের কাজ করেছে। আগামী দিনে কিন্তু যখন তেল শেষ হয়ে যাবে সারা বিশ্বে, যখন তেল আস্তে আস্তে করে যে এখন তো মনে করো কিছু কিছু দেশে ইভিতে শিফট হয়ে যাচ্ছে, সোলার ইসে হচ্ছে, তো আগামী দিনে কিন্তু যে পেট্রোল ডিজেলের দিকে কিন্তু অনেকটা কম, মানে মানুষের যে চাহিদাটা, সেই চাহিদাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যেমন চীনে কিন্তু এক প্রকার ইভি ভালোই চলে, তো ভারতবর্ষও কিন্তু আগের তুলনায় এখন কিন্তু ইভি কিন্তু অনেক বেশি ক্ষেত্রেই কিন্তু অনেক মানে গ্রোথ অনেক হয়েছে ইভিতে। মোটর সাইকেল, তারপরে কার, ট্রাক, বাস, মানে অনেক কিছুই কিন্তু এখন ইভিতে চলছে, এবং কি এমনকি সাইকেল, যেটা মানুষ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে কিছু কিছু মানুষ ব্যবহার করে, সেই সাইকেলটাও এখন ইভি সিস্টেমে চলে এসেছে। তো আগামী দিনে কিন্তু যে তেলের যে ডিমান্ড, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তো সৌদি মানে ইউই চাচ্ছে যে তেলের ডিমান্ডটা কমার আগে আগে এখন যে তেলের আছে সেটাকে, তার যে মজুদ যে তেল আছে, এই সময়টাকে কাজে লাগিয়ে সে তাড়াতাড়ি দ্রুত তেল মানে তাদের এখান থেকে নিকেশ করে বের করে সেই তেলগুলোকে বিক্রি করে দিবে। বিক্রি করে তারা কিন্তু অন্যদিকে কিন্তু এই তাদের যে তেল উৎপাদনকারী যে দেশ, সেটা থেকে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে তারা কিন্তু টেকনোলজি, ট্যুরিজম এবং গ্রিন এনার্জির দিকে ইনভেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনভেস্ট করছে তারা। তো এটা কিন্তু একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে, যেটা বাস্তব কথা। আর ইউই কিন্তু ওইখানে অনেক তাদের যে এর সব থেকে বড় প্রভাব যেটা পড়বে আর কি, এই জিনিসটা করাতে সব থেকে বড় প্রভাব যেটা পড়বে সেটা হলো পেট্রো ডলারের উপর। গত 50 বছর ধরে কিন্তু বিশ্ব বাজারে তেল কিনতে ভরসাই হলো পেট্রো ডলার। কিন্তু 2024-25 সালে কিন্তু আমরা পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আমরা দেখেছি ভারত ও চীনের সাথে ক্রমাগত চাপে দিয়ে কিন্তু দিরহাম, রুপি ও ইউয়ানে তেল লেনদেন শুরু করেছে। আজ ইউই এক প্রকার বলা চলে এই প্রস্থান আমেরিকার ডলারের আধিপত্য শেষের পেরেকটুকু কিন্তু পুঁতে দিয়ে এলো আজকের এই পরিস্থিতিতে ইউই। ঠিক আছে, তো ইউএই তো যখন বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশে ডলার মানে ইউই কিন্তু বিশ্বের মধ্যে তৃতীয় তেল উৎপাদনকারী, যে ওপেক ছিল তার মধ্যে, তো তেল উৎপাদনকারী দেশ ডলারের বদলে অন্য কারেন্সিতে নিতে শুরু করছে, তখন বুঝতে হবে যে সুপার পাওয়ারের দিন কিন্তু ঘনিয়ে আসছে। এখানে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার জন্য। হ্যাঁ, আর এখানে আমাদের প্রধানমন্ত্রী, আরেকটি দেশ যার কথা না বললেই না হয়, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে, সেই প্রধানমন্ত্রীর সাথে শেখ জায়েদ দের কিন্তু একটি ব্যক্তিগত বন্ধুত্বের কথাও কিন্তু না বললেই না হয়। আমরা কিছুদিন আগেও দেখেছি তার কিন্তু ইউই প্রেসিডেন্ট মানে শেখ কিছুদিন আগে মাত্র কয়েক ঘন্টার 4 ঘন্টার জন্য ভারত সফরে এসে তিনি বিভিন্ন ধরনের ডিল করে কিন্তু চলে গিয়েছে। সেটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, তো সেটা দেখতে পারবে। তো এখন বন্ধুরা, ব্যক্তিগত বন্ধুত্বের কথা তো আমরা তো জানি, ইয়ার সাথে ইউই যে শেখের সাথে ভারতের প্রধানমন্ত্রী বন্ধুত্ব, তো সেটা আমরা জানি। ভারতের সাথে কিন্তু ইউই চুক্তি এখন এতটাই মজবুত হয়েছে যে তেলের দাম নিয়ে সারা বিশ্ব যখন চিন্তিত, তখন অনেক অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে ভারতবর্ষ, তা কিন্তু আমরা এক প্রকার ভেবে নিতে পারি। তার কারণ এখন হচ্ছে ভারতবর্ষ যদি চায় এই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু যে রেড সি, হ্যাঁ, বা রেড সি বা যে হরমুজ প্রণালী, তো সেই হরমুজ প্রণালী এগুলোকে উপেক্ষা করে ইউএর সাথে যদি তেল চুক্তি করে নেয়, তাহলে কিন্তু এই দিক দিয়েই কিন্তু তেল একদম অনায়াসে, মানে হরমুজ প্রণালী দিয়ে আর ওই দিক দিয়ে আসতে হবে না, একদম সরাসরি একদম ভারতে মুম্বাই বন্দর থেকে শুরু করে আর ইউএর যে পোর্ট আছে সেখান থেকে চলে আসবে এই ভারতে। তো এটা কিন্তু একটি ভালো একটি গেম চেঞ্জার হচ্ছে। আর মধ্যপ্রাচ্যের যে বারুদ ও ইরান ইসরায়েলের যে লোহিত সাগরের সংকট, এটা আমি যেখানে তুলছিলাম, যে শুধু তেলের রাজনীতি নয়, মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো ধোঁয়ায় ঢাকা। 2026 সালে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছে, ইরান ও ইসরায়েল এখন সরাসরি যুদ্ধে লিপ্ত। ইসরায়েল গাজা এবং লেবাননের অভিযানের পর ইরান আর হাত গুটিয়ে বসে নেই, তারা কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে লোহিত সাগরে, মানে হুতিদের দিয়ে কিন্তু হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের পথ প্রায় অচল করে দিচ্ছে। এর ফলে কিন্তু ভারতে আমাদের যে তেলের ট্যাঙ্কার গুলো কিন্তু সুয়েজ খালে আসতে পারছে না, সুয়েজ খাল দিয়ে কিন্তু আসতে পারছে না, তার জন্য কিন্তু তাহলে কেপ অফ গুড হোপ দিয়ে কিন্তু যে আফ্রিকাতে আছে সেই দিক দিয়ে ঘুরে আসতে হচ্ছে, যার জন্য কিন্তু এতে পরিবহন খরচাও কিন্তু ভারতের 10 থেকে 15% বেড়ে যাচ্ছে। তাতে কিন্তু এই সংকটে ভারত কিন্তু তাতেও পিছিয়ে নেই। এখন এখানেই শুরু হচ্ছে ভারত বনাম চীনের আসল খেলাটা। হ্যাঁ, এখানে কিন্তু চীন চেষ্টা করছে এই অস্থিরতা সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যের মোরালগিরি করতে, কিন্তু ভারতবর্ষ কিন্তু তার সাউথ কোঅপারেশন নীতি নিয়ে আবার এই দেশগুলোর মনের মধ্যে ভেতরে একটি জায়গা নিয়ে নিচ্ছে। কেন?
তার কারণ হচ্ছে যে শুধু ভারত তেল কেনে না, ভারতে ওই দেশগুলোর সাথে খাদ্য নিরাপত্তা ও ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে সাহায্য করতে পারছে। বিপদের চীন হয়তো তাদেরকে অস্ত্র দিচ্ছে, কিন্তু ভারত দেয় হচ্ছে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব, সেটা কিন্তু আমরা জানি। এবং ভারতের কথা হচ্ছে আমরা উন্নত হব, আমাদের যা টেকনোলজি আছে সব তোমাদেরকেও দেবো, তোমরা উন্নত হও, নিজের ডেভেলপমেন্ট নিজেরাই করে নাও, আমরা তোমাকে প্রয়োজনে শিখিয়ে দিব। ঠিক আছে, তো আর এবার আসা যাক, এবার যে আমরা আসবো সেটা হচ্ছে যে চাণক্য নীতি, ভারতের স্বার্থ এবং চাণক্য নীতি। এই যে এতটুকু করেছে ভারত, তার মধ্যে ভারতের কি এখানে স্বার্থ নেই? হ্যাঁ, তো ভারতের তো স্বার্থ, একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক রাখে হচ্ছে স্বার্থের জন্য, স্বার্থ ছাড়া কখনোই কেউ কারো নয়। কোনো মানে আমরা বাস্তব জীবনেও যেমন স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে তেমন ভাবে সম্পর্ক রাখে না, ঠিক এই দেশের দিক দিয়েও যদি দেখি যে একটি দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক রাখে সেটা কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ ছাড়া কেউ কারো নয়, সেটা আমরা জানি। এবার আসা যাক আসল কথা। হ্যাঁ, তো ভারত কিভাবে লাভবান হচ্ছে, এটা একেই বলে আধুনিক চাণক্য নীতি। একদম তাই। প্রথমত রাশিয়ার তেল এবং ইউক্রেনের তেলের পর থেকে পশ্চিমাদের জাহাজ নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সস্তায় তেল রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করেনি। বিশ্ব রাজনীতিতে ভারত স্পষ্ট করে দিয়েছে যে ভারতের জাতীয় স্বার্থে সবার আগে। এখন ইউএই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ফলে ভারতের সামনে আরো একটি বিশাল সুযোগ খুলে গেল, দরজা খুলে গিয়েছে, সেটা আমরা এক প্রকার জানি। কেন? এখন আমরা সরাসরি ইউএর সাথে দীর্ঘমেয়াদী সস্তা তেল কেনার চুক্তি করতে পারবো, তাতে কিন্তু আমাদের একটা মানে অনেক দিক দিয়ে লাভ হচ্ছে। রাশিয়া থেকে তেল কিনছি আমরা, তো রাশিয়া থেকে ভারতবর্ষ তেল কিনছে, সেই ভারতের যে তেলটা আসতে রাশিয়া থেকে আসতে কিন্তু 20 থেকে 30 দিন, মানে 25 থেকে 30 দিন সময় লাগে, বা তারও বেশিও সময় লাগতে পারে। কিন্তু এই জায়গায় হচ্ছে যদি এই ইউএর সাথে যদি মানে বন্ধুত্ব ইউএর সাথে যদি চুক্তি হয়, ভারতে কিন্তু ওই তেলেই আসবে। ইউএ থেকে ভারতে মুম্বাই বন্দর বা গুজরাট বন্দরে এইদিকে আসতে গেলে মাত্র দুই দিনের মধ্যেই চলে আসবে, দুই থেকে 3 দিন, মানে 3 দিনটা অনেক বললাম, 2 দিনের মধ্যেই চলে আসবে। কাজে এইদিকে সময়টাও সাশ্রয় হচ্ছে, এবং সস্তাতে যদি তেল পায় তাহলে ভারতের তো এই জায়গায় একটা বড় সুবিধা এবং বড় লাভজনক পরিস্থিতি হতে চলেছে। আর দ্বিতীয়ত IMEC বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম এর আগে, তো তারপরেও একটু বলে দিচ্ছি এই জায়গায় যে এটি কেবল একটি রেল লাইন বা শিপিং রুট নয়, এটি কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড বা BRI এর কফিনের শেষ পেরেকটুকু কিন্তু এর মাধ্যমে দিতে চলেছে। একদম, তো মানে এটা হয়ে গিয়েছে এক প্রকার বলা চলে। তো এই প্রজেক্টের মাধ্যমে ভারতবর্ষ, আরব আমিরাত, জর্ডান, ইসরায়েল হয়ে ইউরোপের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যতে গ্রিন হাইড্রোজেন পাইপলাইন বা ডিজিটাল কানেক্টিভিটির এর প্রধান রাস্তা হতে চলেছে, তা কিন্তু আমরা জানি। তো ভারতের কাছে একটি অপরচুনিটি উত্থান হওয়ার, এই জায়গায় কিন্তু পতন হয়েছে কাদের? ওপেকের পতন হয়েছে। আবার চীনেরও কিন্তু এক প্রকার বেল্ট এন্ড রোডের যে পরিকল্পনা সেটাও বেঁচতে গেছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে যুদ্ধ লেগে গেলে বা ওই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাতে ভারতের কাছে সমাধান আছে কি? হ্যাঁ, ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, যেটা SPR নিয়ে কথা বলা অবশ্যই দরকার। তার কারণ বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং পদুরে কিন্তু ভারতের মাটির নিচে কিন্তু বিশাল তেলের গুদাম আছে। বর্তমানে প্রায় 20 থেকে 30 দিনের মতন এই জরুরি তেল কিন্তু মজুদ আছে, এটা রিজার্ভে আছে। আর সরকার এটিকে আরো বাড়াতে চাচ্ছে এবং আরো বড় করতে চাচ্ছে, যেন কোনো 2 মাস বা তারও অধিক সময় যেন তেল রিজার্ভে থাকে। তেমন একটি বিশ্ব যদি কোনো জায়গায় যুদ্ধ লাগে বা বিশ্ব সংকট হয়, সেক্ষেত্রে যেন ভারতের কোনো ধরনের প্রভাব না পড়ে, তার জন্য ভারত চাচ্ছে সেটাকে আরেকটু বড় করে নিতে। সেটা কিন্তু সেই হিসাবে কিন্তু কাজও চলছে। তাহলে সাধারণ মানুষের কাছে বা সাধারণ মানুষের উপর এর প্রভাব কি পড়বে? হ্যাঁ, খুব সহজ। এবং যদি তেল সরবরাহ ঠিক থাকে, তাহলে ভারতে সস্তা তেলের জোগাড় করতে পারবে এবং আমাদের দেশে মুদ্রাস্ফীতি কমবে, পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং লজিস্টিক বা যাতায়াত খরচাও কিন্তু কমে যাবে, যার প্রভাব পড়তে চলেছে আপনার বাড়ির চাল, ডাল এবং সবজির দামের উপর। এমনকি অনেক জিনিসের দাম কমেও যেতে পারে। হ্যাঁ, ঠিক তাই। আর 2026 সালে এর জন্য এক ঐতিহাসিক মোড় নিচ্ছে ভারতবর্ষে। যে আরেকটা এই জায়গায় একটা কথা না বললেও না হচ্ছে, সেটা হচ্ছে বিশ্ব রাজনীতি দিন যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। যেমন
আমি বলি যে আমাদের ইসরায়েলের সাথে সম্পর্ক বা আমেরিকার সাথে সম্পর্ক বা চীনের সাথে সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক বা রাশিয়ার সাথে সম্পর্ক, যে প্রত্যেকটা দেশের সাথে যে সম্পর্ক হয়, এক একটা দেশ এক একটা দেশের সাথে সম্পর্ক রাখে, সেটা কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না, এটাই বাস্তব। তবে এর মধ্যেও কিছু কিছু ব্যতিক্রম আছে, যা তার মধ্যে রাশিয়া এবং ইসরায়েলের যে ভারতের সাথে বন্ধুত্ব, সেটা একটু অন্যরকম, অন্যান্য দেশের তুলনায় কিন্তু একটু অন্যরকম। আবার আরেকটা জিনিস আমরা যদি এই জায়গায় দেখি, গ্রিস কিন্তু আরেকটা বড় খেলা খেলে দিয়েছে। সেটা হচ্ছে গতকাল মানে আমরা গতকালই খবরটা পেয়েছি, সেটা হচ্ছে গ্রিসের যে আলেকজান্দ্রিয়া পোর্ট যেটা আছে, সেই পোর্ট কিন্তু ভারতকে এক প্রকার ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। সেই পোর্টটা ব্যবহার করে কিন্তু গ্রিস কিন্তু মানে ইউরোপের সাথে ভারতের একটি ভালো যোগাযোগ ব্যবস্থার একটা রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। তা কিন্তু আমরা এটা নিয়ে আমি আগামীতে একটা ভিডিও করব। তো সে যাই হোক, তো আজকে জাস্ট একটু বলে দিলাম এখানেই। তো আমি এই প্রসঙ্গে আসি আবার। তো 2026 সালে ভারতের জন্য একটি ঐতিহাসিক মোড় নিচ্ছে। আজকের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে ভারত এখন কেবল আর দর্শক নয়, বরং বিশ্বমঞ্চের প্রধান একজন খেলোয়াড় হয়ে চলছে। হ্যাঁ, এখন আমরা আর অন্যের দয়ায় চলি না, এখন আমরা নিজেই নিয়ম তৈরি করি বা অন্যের কোনো নিয়মের উপর আমরা তোয়াক্কা করি না। একদম। ভিডিওটি শেষের আগে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকলো, যে আপনারা কি মনে করেন যে ভারতবর্ষ ও আমেরিকার বদলে এখন মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করা শুরু করবে? ডলারের তেল কেনা বন্ধ হওয়া কি ভারতের অর্থনীতির জন্য আশীর্বাদ হবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর এই ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আগামী দিনে এমন আরো ভূ রাজনৈতিক তথ্য ভিত্তিক বা অথেন্টিক খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আরও ভিডিও দেখার উৎসাহিত হবেন আপনারা, জানি। আর এই ভিডিও থেকে আশা করি যে ওপেক সম্বন্ধে যে সমস্ত কিছু ধারণা ছিল সব কিছুই কিন্তু আশা করি দূর হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তারপরেও যদি কোনো জায়গায় বাকি থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি পরবর্তীতে সেটি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ,